দেখো, এই ভিডিওটাতে আমি তোমাদের প্রলয়োল্লাস কবিতার আরও বেশ কিছু ব্যাখ্যাধর্মী সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আলোচনা করছি। প্রথম প্রশ্ন দেখো, অন্ধকার আর বদ্ধকূপে বলতে কবি কি বুঝিয়েছেন। তা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতবর্ষের সেই প্রেক্ষাপটে যে কবিতা লিখেছিলেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সেই সমস্ত কবিতার মধ্য দিয়ে তার দেশপ্রেম আর তার নিজের বিপ্লবী সত্তাটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। মানে এখানে দেখা গেছে যে কাজী নজরুল ইসলাম নিজে হয়তো প্রত্যক্ষভাবে সেই বৈপ্লবিক সংগ্রামে সংযুক্ত হচ্ছেন না, কিন্তু লেখনী ধারণের মাধ্যমে বা তার সাহিত্য সৃষ্টির মাধ্যমে তিনি ভারতবর্ষের সেই বৈপ্লবিক সংগ্রামকে ত্বরান্বিত করেছিলেন বা তাতে একটা আলাদা মাত্রা সংযোজন তিনি করতে পেরেছিলেন। তা এখানে ওই অন্ধকার কাজী নজরুল ইসলাম নিজেও কিন্তু বেশ কবার কারারুদ্ধ হয়েছিলেন। তাই এখানে অন্ধকার আর বদ্ধকূপে বলতে এই কথার মধ্য দিয়ে কবি একদিকে যেমন শৃঙ্খলিত দেশমাতা অর্থাৎ ব্রিটিশ শাসকের হাতে পরাধীন ভারতবর্ষকে প্রতিকায়িত করেছেন, অন্যদিকে আবার দেশমাতার এই পরাধীনতা মোচনের জন্য যে সমস্ত স্বাধীনতাকামী দেশপ্রেমিকরা কারাগারে মাঝে মধ্যেই মানে কারাগারের অন্ধকূপে নিমজ্জিত হতেন এবং তাদের মধ্যে কোনো কোনো জনকে হয়তো হত্যাও করা হতো, সেই ঘটনাকেই তিনি সমগ্র পরাধীন দেশবাসীর কাছে তুলে ধরতে চেয়েছেন। তা এই ঘটনা তুলে ধরার উদ্দেশ্য শুধু কবির একটাই, যাতে করে ভারতবাসীরা সেই ব্রিটিশ শাসকদের ঘৃণ্য আচরণ বা ভারতবাসীদের বুকে তারা কি অপরাধ করে চলেছে ভারতবাসীদের ওপর, সেটা ভারতবাসীরা অবগত হতে পারেন এবং তারা তাদের মনের মধ্যে সেই বিরোধকে, ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিরোধকে আরও ঘনীভূত করে তুলতে পারেন। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, দেবতা বাঁধা যজ্ঞযূপে পাষাণ স্তূপে। ঠিক একই দুটো লাইনের মধ্যে খুব একটা সেরকম ফারাক নেই, তবু একটু এখানে দেবতা বলতে কাদের বোঝানো হয়েছে এটা একটু শুরুতে বলতে হবে। তা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার লেখনীর মাধ্যমে পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসকের ঘৃণ্য অত্যাচারের চিত্র খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, যার মাধ্যমে তিনি ভারতবাসীদের মনের মধ্যে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিরোধকে আরও পুঞ্জীভূত করতে চেয়েছেন বা বৈপ্লবিক সংগ্রামকে এক আলাদা মাত্রা দিতে চেষ্টা করেছেন। সে প্রসঙ্গেই তিনি উল্লেখ করেছেন কবিতার মধ্যে যে সেই সময় পরাধীন ভারতবর্ষের যারা দেবতা অর্থাৎ ভারতবর্ষের বা দেশমাতার শৃঙ্খল মোচন করবার জন্য স্বাধীনতাকামী দেশপ্রেমিকরা তারাই হয়েছেন কোথায় আবদ্ধ না, যেখানে বলি প্রদান করা হয় সেই যজ্ঞের যূপকাষ্ঠে। সেই যজ্ঞের যূপকাষ্ঠে তাদেরকে বলি হিসেবে প্রদান করা হচ্ছে, অর্থাৎ সেই সমস্ত স্বাধীনতাকামী দেশপ্রেমিকদেরকে কারাগারের অন্ধকারে নিমজ্জিত করা হতো এবং তাদের ফাঁসিতে ঝোলানো হতো। সেই ঘটনাই এখানে কবি কবিতায় উপস্থাপন করতে চেয়েছেন। সমগ্র ভারতবাসীর কাছে সেই ব্রিটিশ শাসকদের ভারতবাসীদের ওপর নির্মম নির্যাতনের চিত্র তিনি তুলে ধরতে চেয়েছেন। আচ্ছা, এরপরে দেখো আসছে নবীন। এখানে নবীন কে? নবীন বলতে মূলত কবি কি বুঝিয়েছেন না, কবিতার মধ্যে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখে এসেছি যে ভারতবাসীদের মনে পুঞ্জীভূত হওয়া ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যে বিরোধ বা সংগ্রাম, তাদের যে স্বাধীনতা লাভের যে আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছুকেই এখানে কবি কবিতায় মহাকালের সঙ্গে কখনো উপমায়িত করেছেন, আবার কখনো চণ্ডী মূর্তির সঙ্গে তুলনা করেছেন। তাহলে সেই বিরোধটাকেই এখানে কবি নবীন বলে প্রতিকায়িত করছেন। কেন না সেই নবীন, সেই বিরোধী নতুন এক সময় পর্বের সূচনা করবে। নতুন সময় পর্ব বলতে কি না, ভারতবর্ষের সেই একটা ঘুণ ধরা সময় অর্থাৎ দীর্ঘ পরাধীনতার সময় পর্ব, একটা জরাগ্রস্ত, একটা দাসত্ব অপমানের সময় পর্ব থেকে বেরিয়ে আসার সময়টাকে একটা নতুন সময় বলে কবি চিহ্নিত করতে চেয়েছেন। অর্থাৎ স্বাধীনতার যে পূর্ণ লগ্ন, সেটা এদের মাধ্যমেই যেহেতু বা এই বৈপ্লবিক সংগ্রামের মাধ্যমেই যেহেতু আসতে চলেছে, তাই সেই সংগ্রামকেই বা সেই মহাকাল বা সেই প্রচণ্ড রূপকেই কবি নবীন বলে চিহ্নিত করেছেন। তা নবীন এসে কি করবে না, কবিতার অংশতেই তোমাদের এখানে পরিষ্কারভাবেই দেয়া আছে যে নবীন এসে জীবনহারা অসুন্দরের ছেদন করবে। অর্থাৎ দেখো,
এতদিন যখন ভারতবর্ষ ব্রিটিশ শাসকের হাতে পদানত হয়ে রয়েছে, সেই সময়টাকে একটা জীবনহারা অশুভ সময় বলে কবি কবিতায় পরিগণিত করছেন, এবং সেই ভারতবর্ষের নিষ্প্রাণ গতিহীন বা যে সময় পর্ব সেটাকে থামাবে বা সেই গতিহীন সময় পর্বে নতুন করে প্রাণের সঞ্চার করবে। জীবনহারা সেই সমস্ত অসুন্দর সময় পর্বের স্তব্ধতা এনে চির সুন্দরের একটা পরিবেশ পরিস্থিতি খুব শীঘ্রই নবীন অর্থাৎ ভারতবাসীদের মনে পুঞ্জীভূত হওয়া সেই বিরোধ, যাকে কবি কবিতায় মহাকাল বা চণ্ডী মূর্তির মধ্য দিয়ে উপমায়িত করেছেন, সেটা সেই রূপ আনতে চলেছে। আচ্ছা, এরপরে দেখো একটা প্রশ্ন দেওয়া হয়েছে, বধুরা প্রদীপ তুলে ধরো। তা ধর কবি কেন এই আহ্বান জানিয়েছেন বধূদেরকে? তাহলে কবিতার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কবি বারে বারে জয়ধ্বনি করার কথা বলেছেন। সেটার পেছনেও যেমন তিনটে কারণ এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, ঠিক বধূদের প্রদীপ তুলে ধরার পেছনে কিন্তু ঠিক একই কারণ রয়েছে। তাহলে আমরা বধূদের প্রদীপ তুলে ধরার পেছনে একদম প্রথম কারণ হিসেবে বলতে পারি যে ভারতবাসীদের মনের মধ্যে যে প্রলয়, ভারতবাসীদের মনের মধ্যে যে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিরোধ পুঞ্জীভূত হয়ে যে একটা প্রবল সংগ্রামের বা পরিস্থিতি তৈরি করেছে, বা সেই সংগ্রামের তীব্রতা যে ক্রমশ একটা বিশেষ মাত্রা লাভ করছে, তাকেই কবি কবিতার মধ্যে মহাকালের প্রচণ্ড রূপ বা চণ্ডীর ঘোরতর রুদ্ররূপের সঙ্গে উপমায়িত করেছেন। তা সেই পরিস্থিতিটাকে আহ্বান জানানোর জন্য যেমন বধূদেরকে প্রদীপ তুলে ধরতে বলেছেন, আবার তার আহ্বানের বা তার আগমনের মধ্য দিয়ে, অর্থাৎ সেই প্রলয়ের সংগঠনের মধ্য দিয়ে সমগ্র ভারতবর্ষের বুকে যে একটা কলুষিত সময় পর্বের অন্তিম লগ্ন ঘোষিত হতে চলেছে, বা একটা অন্ধকার সময় পর্বের শেষ এবং একটা নতুন সময় পর্ব বা স্বাধীনতার একটা পূর্ণ লগ্ন আসতে চলেছে, তাকে আহ্বান জানানোর জন্য মূলত কবি বধূদেরকে প্রদীপ প্রজ্বলিত করে তুলে ধরার কথা বলেছেন। মোটামুটি এই ঘটনা, বধূদের এই ধরনের ক্রিয়াকাণ্ডের মধ্য দিয়ে সমগ্র ভারতবাসীর মনের মধ্যেও কিন্তু যেটুকুনি সেই বিরোধ নিয়ে ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব ছিল, সেটাও কিন্তু কেটে যাবে বলে কবি মনে করেছেন। তাই এই ধরনের কথা কবি কবিতায় তুলে ধরছেন, বা বধূদেরকে এই ধরনের এইভাবে প্রদীপ প্রজ্বলিত করে তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছেন। ঠিক আছে, মূলত এইবারে তোমাদের পরীক্ষায় দেখবে যে 3 নম্বরের প্রশ্নের মধ্যেই প্রলয়োল্লাস কবিতাটাকে তোমরা পাবে।